আজ আমি এমন 10টি জায়গার নাম বলবো যেগুলো কলকাতার খুব কাছেই একদিনে ঘুরে আসা যায়। প্রতিটি জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক বৈশিষ্ট্য তাৎপর্যপূর্ণ। তো চলুন ঘুরে দেখা যাক সেই সব জায়গাগুলি। এখন যে জায়গাটি দেখছেন তার নাম চুপির চর। কলকাতার কেন্দ্রস্থল থেকে এই স্থানটি প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়াগামী লোকাল ধরে পূর্বস্থলীতে নামবেন, তারপর সেখান থেকে টোটো ধরে চুপির চর। এই অঞ্চলে দেখা মেলে দেশ বিদেশ থেকে নানান পরিযায়ী পাখি। পাখিদের সাথে সময় কাটাতে গেলে পূর্বস্থলীর পাখিরালয় বা চুপির চর আদর্শ বেড়ানোর জায়গা। তবে শীতকালে সাইবেরিয়ান পাখির পরিমাণ বেশি থাকে। এই স্থানে পাখি দেখার জন্য অক্সবোর্ড হ্রদে নৌকো করে ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। অনেকে আবার পিকনিক করার জন্য এই স্থান বেছে নেন। অক্সবোর্ড হ্রদের 9 কিলোমিটার দীর্ঘ চ্যানেলের স্ফটিকের মতন জল এবং আশেপাশের বাগান ও খামার পূর্বস্থলীর পাখি পর্যবেক্ষকদের আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এরপর যেতে পারেন ট্রেনে শিয়ালদা থেকে 45 কিলোমিটার দূরে ক্যানিং হাউস। এটি মাতলা নদীর পশ্চিম তীরে অবস্থিত। রাজ্য তথা দেশের অন্যতম ঐতিহ্যশালী এই বাড়িটির মালিক ছিলেন লর্ড ক্যানিং। এখানে বসেই ছবি আঁকতেন লেডি ক্যানিং। সেই সময় অট্টালিকা আজ ভগ্নপ্রায় ভুতুড়ে বাড়ি। লেডি ক্যানিং মাতলা নদীর প্রাকৃতিক সৌন্দর্যের ছবি আঁকতেও ভালোবাসতেন। সুন্দরবনে বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকেরা আজও ঐতিহাসিক এই ভঙ্গুর বাড়ির দর্শন করতে আসেন। হাওড়া থেকে 81 কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা মন্দির শহর হিসাবে বিখ্যাত। এখানে অষ্টাদশ শতাব্দীর নির্মিত পোড়ামাটির 108 শিব মন্দির ছাড়াও কালনা শহরের লালজি মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির উল্লেখযোগ্য। তবে কালনা রাজবাড়ি এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনীয় স্থান। হাওড়া বা শিয়ালদা থেকে অম্বিকা কালনায় আসতে ট্রেনে 2 ঘন্টা সময় লাগে। তারপর 10 টাকা টোটো ভাড়া দিয়ে এই স্থানে পৌঁছে যাবেন। আপনি যদি এই সুন্দর ঐতিহাসিক জায়গার ছবি তুলতে পছন্দ করেন তবে অনায়াসে এখানে পুরো দিন কাটিয়ে দিতে পারেন। এরপর আসি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক সতীপীঠ অট্টহাস। শিয়ালদা অথবা হাওড়া থেকে প্রায় 180 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নিরল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দিঘি গ্রামে অবস্থিত এই অট্টহাস। 52টি সতীপীঠের একটি পীঠ হল এই অট্টহাসের সতীপীঠ। সতীর নিম্ন ওষ্ঠ বা নিচের ঠোঁট এই অঞ্চলে পতিত হয়েছে। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে কাটোয়ায় এসে বাসে করে নিরল বাস স্ট্যান্ড, তারপর টোটো করে পৌঁছে যান এই অঞ্চলে। অট্টহাসের উত্তরে ঈশানী নদী এবং কিছুটা দূরে শ্মশান অবস্থিত। সাথেই রয়েছে পঞ্চমুণ্ডী আসন এবং রঘু ডাকাতের ডেরা। সারা বছর এখানে ভক্তরা আসে, তবে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ভক্তের সমাগম বেশি হয়। দোলের সময় মেলা বসে। এখানে থাকার জন্য অতিথি নিবাস এবং ভক্তদের কুপনের মাধ্যমে খাওয়ার ব্যবস্থাও আছে। এখানে সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবেই। এরপর যেতে পারেন কলকাতার খুব কাছেই 3টি নদীর মিলনক্ষেত্র ত্রিবেণী। ত্রিবেণী হাওড়া থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা চাইলে হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে ত্রিবেণীতে নেমে টোটো করে এই অঞ্চলে যেতে পারেন। এটি হিন্দুদের জন্য একটি পুরানো পবিত্র স্থান। গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টি নদী এখানে মিলিত হয়, তাই এই অঞ্চলের নাম হয় ত্রিবেণী। শোনা যায় স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ত্রিবেণী ঘাটে পদার্পণ করেছিলেন। এর পাশেই রয়েছে মনসা মঙ্গল খ্যাত নেতাই ধোপেনির ঘাট এবং তার পাশেই রয়েছে মহাশ্মশান। এরপর যাওয়া যাক কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে এবং বনগাঁ থেকে 15 কিলোমিটার দূরে ইছামতি নদীর পাশে মঙ্গলগঞ্জ। এই মঙ্গলগঞ্জে অনেকে রাত কাটানোর উদ্দেশ্যেও যায়। আপনি চাইলে একদিনেও ঘুরতে পারেন। এখানে থাকতে গেলে টেন্ট বা ঘর ভাড়া করতেও পারেন। মঙ্গলগঞ্জে দেখতে পাবেন নিস্তব্ধ ভঙ্গুর নীলকর সাহেবদের বাড়ি বা নীলকুঠি। ইছামতি নদীর এক পাশে রয়েছে যেমন নীলকুঠি, ঠিক তার অপোজিটেই রয়েছে পারমদনপুর ফরেস্ট। দুপুরের খাওয়া দাওয়ার পর জঙ্গলের পাশ বরাবর নৌকো নিয়ে ঘুরে বেড়াতে পারেন ইছামতিতে। একদিনের সফরে নীলকুঠির ভৌতিক অভিজ্ঞতা এবং নৌকো নিয়ে ইছামতির গায়ে ভেসে বেড়ানো আপনাকে রোমাঞ্চকর বানাবেই। আপনারা যদি চান শিয়ালদা থেকে চাকদা হয়ে 32 নম্বর বাস ধরে নাটাবেড়িয়া, তারপর টোটো করে এই স্থানে পৌঁছতে পারেন। এরপর একদিনেই ঘুরে আসুন হাওড়া থেকে 51 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত শরৎচন্দ্রের বাড়ি দেউলটি থেকে। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ জীবনে এই বাড়িটিতেই থেকেছিলেন। এই বাড়ির গা ঘেঁষেই চলে গিয়েছে রূপনারায়ণ নদী। কথিত আছে যে তিনি তার পড়াশোনার ঘরে বসে তার শ্রেষ্ঠ রচনাগুলি লেখার সময় সুন্দর রূপনারায়ণ দেখতেন। অনেকেই রূপনারায়ণ নদীর তীরে বসে খাওয়া দাওয়া, আড্ডা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। শরৎচন্দ্রের বাড়িতে গেলে দেখা যায় তার ব্যবহৃত বিছানাপত্র, আসবাবপত্র, জাপানি ঘড়ি, আরও অনেক কিছু। সবকিছুই খুব যত্ন সহকারে সংরক্ষিত। শরৎচন্দ্রের এই বাড়িটি খোলা থাকে সকাল 10টা থেকে 12টা এবং বিকেলে 4টে থেকে 6টা অবধি। এরপর যাবেন কলকাতা থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত চন্দ্রকেতুগড়ে। হারোয়া রোড হল চন্দ্রকেতুগড়ে আসার নিকটতম রেল স্টেশন। সেখান থেকে বেড়াচাপা হয়েই চন্দ্রকেতুগড়। এখানে মৌর্য যুগ, গুপ্তযুগ, কুষাণ যুগের সময়কার ধ্বংসাবশেষের প্রমাণ মেলে। খনার বচনের খনার কথা আপনারা অনেকেই শুনেছেন। এখানেই থাকতো সেই খনা এবং মিহির। এখানে ছিল এক পৌরাণিক প্রাচীন মন্দির।
এবং এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত রাজা চন্দ্রকেতুর দুর্গ, যা আজ মাটির তলায় চাপা পড়ে আছে। শোনা যায় এখানে মাটির তলায় সোনার নৌকোও পাওয়া যেতে পারে। চন্দ্রকেতুর দুর্গের পাশ থেকেই বয়ে গিয়েছিল বিদ্যাধরী নদী। সেই নদী আজ মরে গেছে, পরিণত হয়েছে বিস্তর চাষের জমিতে। চন্দ্রকেতু গড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে বৃহদাকার বহু প্রাচীন গাছের দল, যেখান থেকে বিকেলে সূর্যের আলো এসে পড়লে অঞ্চলটিকে রোমাঞ্চকর বানিয়ে তোলে। শহর থেকে অনেক দূরে এরকম একটি সুন্দর মায়াবী গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুক্ষণের জন্য আসতেই পারেন। এবার যাব কলকাতার কাছে শিয়ালদা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট হলো কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। সপ্তাহের শেষে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। শিয়ালদা থেকে মাঝেরহাট লোকাল ধরে আপনারা পৌঁছে যেতে পারেন এই প্রিন্সেপ ঘাটে। গরমে একটি ছুটির দিনে সন্ধ্যাবেলা অথবা ডিসেম্বরে দুপুরের শেষে নিজের প্রিয় মানুষটিকে সঙ্গে করে অথবা নিজে একাই চলে যেতে পারেন এই জায়গায়। এখানে গেলে এই ব্যস্ত শহরের মধ্যেই আপনি পাবেন অনেক গাছ, বাগান, অপরূপ স্থাপত্য, গঙ্গার বুকে সূর্যাস্ত দেখার সুযোগ, বিভিন্ন লোভনীয় খাবারের স্টল, নৌকোয় বেড়ানোর ব্যবস্থা, পাশাপাশি সন্ধ্যায় চমৎকার আলোকসজ্জা। কলকাতার মধ্যে এরকমই একটি জায়গা বেড়াতে চাইলে তার নাম হবে প্রিন্সেপ ঘাট, যার পরতে পরতে লুকিয়ে আছে ধুলোমাখা ইতিহাসের গন্ধ। এরপরেই আসি কলকাতা থেকে 12 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত খড়িবাড়িতে। এখানে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। খড়িবাড়ির গা ঘেঁষেই চলে গেছে বিদ্যাধরী নদী। এখানে দেখতে পাবেন প্রচুর মাছের ভেড়ি, মেঠো রাস্তা, ফুলের বাগান, বিকেল শেষে সূর্য ডোবার দৃশ্য। বিদ্যাধরী নদীর ওপর দিয়ে এখনও গ্রামীণ নৌকো চলাচলের ব্যবস্থা রয়েছে। এই অঞ্চলের সাধারণ মানুষদের গ্রামীণ জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবেই। এই ছিল আজকের তথ্য। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।